প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ২৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন। রায়ে বলা হয়েছে, সরকার চাইলে কোটা পরিবর্তন করতে পারবে। মিল্টন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কোটা পদ্ধতি বাতিল করে সরকারের জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে, ২০১২ সালের হাইকোর্টের দেয়া রায় এবং ২০১৩ সালে আপিল বিভাগে রায় বহালের আলোকে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে সরকারকে নির্দেশ দেয়া হলো। জেলা, নারী, প্রতিবন্ধী ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটা বজায় রাখার কথাও রায় বলা হয়েছে। তবে সরকার চাইলে কোটা পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। এই রায় স্থগিতের বিষয়ে ৭ আগস্ট পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। শিক্ষার্থীদের আইনজীবী বলছেন, এর আগে শুনানির সম্ভাবনা নেই। পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপি ওঠাইতে হবে। ওঠানোর পরে আমাদের বন্ধ আছে সুপ্রিম কোর্টের প্রায় ৩ দিন, আগামী সপ্তাহে বন্ধ আছে। তো এমনিতেও ৭ আগস্টের আগে আনার বোধহয় আর সুযোগ নেই। আমরা ইন দি মিনটাইম ফাইল করে দিব। এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় তো থাকবে। কোটা প্রথা নাই, যে পরীক্ষাগুলি হচ্ছে আগের প্রথায় হবে। সুতরাং আমার মনে হয় না এখানে এত হারি কিছু আছে। তাই শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে অযৌক্তিক বলছেন তিনি। আন্দোলন শুরুটাই অযৌক্তিক ছিল এবারকারের মতো, কারণ হাইকোর্ট ডিভিশন যে রায় দিয়েছে, নর্মালি হাইকোর্ট ডিভিশনের রায়টা তো আপনি এক্সামিন করবেন, হাইকোর্ট ডিভিশন কি বলতেছে। তো তারা আন্দোলন করলো, অ্যাপিলেট ডিভিশন থেকে একদিন আগে স্ট্যাটাস কো হলো, হাইকোর্টের জাজমেন্ট ইনঅপারেটিভ বলা হলো, তারপরেও তারা আন্দোলন চালিয়ে গেল। হাইকোর্টের জাজমেন্টের অপারেটিভ বার বের হলো, তখন তাদের এক্সপ্রেশন শুনলাম যে না, তারা যেভাবে চায় মোটামুটি কাছাকাছি রায় হাইকোর্ট ডিভিশন দিয়েছে। তো আন্দোলন তো যৌক্তিকতা আগেও ছিল না, এখনও নাই। আপিল বিভাগে বিষয়টি নিষ্পত্তির আগে এ নিয়ে সরকারেরও কিছু করার নেই জানান এই আইনজীবী। উচ্চ আদালতে যখন কোনো বিষয় বিচারাধীন থাকবে, তখন তো আর কারো কোনো কথা বলার, কোনো কাজ করার সুযোগ নাই। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। এদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়ে বলেছেন, তারা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান। যদিও প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে আজ বলেছেন, কোটা সংস্কার আন্দোলন নিয়ে নির্বাহী বিভাগের কিছুই করার নেই, এখনও সবই রয়েছে আদালতের হাতে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা রবিবার দুপুরে সামরিক সচিবের হাতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিয়েছেন। গুলিস্তানের শিক্ষার্থীদের জমায়েতে ফিরে এসে তারা বলেছেন, ২৪ ঘন্টার মধ্যে তাদের এক দফা দাবির বিষয়ে তারা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান এবং একদিনের মধ্যে মামলা তুলে নেওয়ার আলটিমেটামও দিয়েছেন তারা। এদিকে একই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিষয়টি এখন আদালতে রয়েছে। তিনি আদালত থেকে সমাধান না আসা পর্যন্ত নির্বাহী বিভাগের হাতে কিছু করার নেই বলেও মন্তব্য করেছেন। যিনি বলছেন নারী করা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে, সে কি চাকরি পেয়েছে? সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে? বিশেষ পরীক্ষা কি সে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে? তো এই বড় কথাগুলি যদি না বলতো, তাহলে এখন তো কোথাও না কোথাওটা চাকরি তো পেত। উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বুদ্ধা এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে, সেটা বা সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই। দর্শক, আমরা এই বিষয়ে আরো বিস্তারিত আলাপে যাব। আমাদের সাথে রয়েছেন সিনিয়র আইনজীবী ZI খান পান্না এবং একই সাথে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই সার্জিস আলম আপনাকে দিয়ে, কারণ আপনারা আজ স্মারকলিপি দিয়েছেন রাষ্ট্রপতি বরাবর এবং আলটিমেটামও দিয়েছেন একটি ২৪ ঘন্টার মামলা তুলে নেওয়ার ক্ষেত্রে। সেই সাথে সবচেয়ে দিনের শেষ মুহূর্তে এসে যেটি সামনে আসলো যে
আদালতের পূর্ণাঙ্গ রায় আপনাদের হাতে এসে পৌঁছলো এই মুহূর্তে, তাহলে আপনাদের পরবর্তী কার্যক্রম কি রয়েছে, যেখানে প্রধানমন্ত্রী আজ বলেছেন যে সমস্ত ক্ষমতা এখন এই মুহূর্তে এই বিষয়ে আদালতের কাছে রয়েছে, নির্বাহী বিভাগের কিছুই করার নেই? আমাকে কি শুনতে যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। দেখুন, আমরা শুরু থেকে আমাদের এক দফা দাবির আলোকে বলে এসেছিলাম যে আসলে আমাদের যে এক দফা দাবিটি সেটি কিন্তু 2008 সালের যে পরিপত্রটি বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে সেটির একটি আংশিক অংশ মাত্র, অর্থাৎ আমাদের এই এক দফা দাবির একটি আংশিক অংশ নিয়ে সেখানে কাজ চলছে। আমাদের জায়গা থেকে যে কথাটি বলার চেষ্টা করেছি যে আমরা আসলে যে বিষয়টি নিয়ে কাজ করছি বা দাবিটি জানাচ্ছি সেটি হচ্ছে কোটা সংস্কারের, অর্থাৎ 2018 সালের যে পরিপত্রটি সেটি কিন্তু হচ্ছে সেখানে কোটা বাতিলের। আবার 2018 সালের যে পরিপত্রটি রয়েছে সেখানে কথা বলছে আসলে সরকারি চাকরিতে শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বিষয়। আমরা আমাদের দাবিতে কথা বলছি সরকারি চাকরিতে সকল গ্রেডে। এবং আরেকটি জিনিস যদি আপনি লক্ষ্য করেন সেটি হচ্ছে যে এই 2018 সালের পরিপত্রটি কিন্তু মহামান্য হাইকোর্ট একবার 5 জুন অবৈধ ঘোষণা করেছেন। তার মানে মহামান্য হাইকোর্ট এখানে কোনো ত্রুটি খুঁজে পেয়েছেন বলেই তিনি এটা করতে পেরেছেন। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি এমন ত্রুটিযুক্ত একটি পরিপত্র আবার বহালের মাধ্যমে আমাদের আসলে ছাত্র সমাজকে একটি দুশ্চিন্তায় ফেলে দেওয়া হচ্ছে, কারণ আবার যে কোনো একটি রিটের মাধ্যমে এটিকে আবার অবৈধ ঘোষণা করা হতে পারে। আমাদের ছাত্র সমাজের জায়গা থেকে আসলে যে চাওয়াটি, আমাদের জায়গা তো আমাদের পড়ার টেবিল, আমরা যেটি চাই আসলে রাজপথ তো আমাদের জায়গা নয়, আমরা চাই এই কোটা ব্যবস্থার একটি সামগ্রিক এবং স্থায়ী সমাধান। আমরা বিশ্বাস করি যে সরকারি চাকরিতে প্রত্যেকটি ক্ষেত্রে আসলে এই কোটা ব্যবস্থার একটি যৌক্তিক সমাধান প্রয়োজন এবং রিসার্চ বেসড এভিডেন্সের মাধ্যমে এই যে কোটা সংস্কারটি করে। এই কথাগুলো তো আপনারা প্রথম থেকেই বলে আসছেন, কিন্তু আজও যখন প্রধানমন্ত্রী বেশ পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে সবকিছুই রয়েছে নির্বাহী বিভাগের হাতে, কিছুই নেই, সবই রয়েছে আদালতের হাতে এবং আদালতে আসলে এটি স্থিত অবস্থায় রয়েছে, তাহলে কেন এখনো পর্যন্ত আপনারা আন্দোলনের মাঠে রয়ে গেছেন? দেখুন, যেহেতু আমরা আদালতের যে রায় সেটি তো প্রকাশ পেয়েছে, যখন আংশিক প্রকাশ পেয়েছিল তখনও আমরা দেখেছি, আজকে পূর্ণাঙ্গ রায় সেখানেও আমরা দেখছি যে সেখানে স্পষ্ট করে দেওয়া রয়েছে যে সরকার কোন কোন ক্ষেত্রগুলোতে কোটা দিবে। সেটার জন্য আমরা মহামান্য হাইকোর্টকে আমাদের যে শ্রদ্ধার জায়গা সেটি সবসময় থাকবে, কিন্তু সেখানে কিন্তু স্পষ্ট এটিও বলা রয়েছে যে এই যে কোন ক্ষেত্রে কত পার্সেন্ট কোটা রয়েছে এটি চাইলে সরকার সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন কিংবা যদি চায় যে সংকোচন করতে পারবে। সেই জায়গা থেকে আমাদের সরকারের কাছে আসলে চাওয়া এই যে কোটা সংস্কারের বিষয়টি, যেটি একটি নীতি নির্ধারণের বিষয়, সরকার একটি পলিসি ডিসিশন, আমাদের চাওয়া হচ্ছে সরকারের এই জায়গাটিতে কোটার সংস্কারের জায়গাটি তো সরকার হাতে রয়েছে, তাই আমরা চাই আসলে যে সরকার এই জায়গাটিতে কোটার সংস্কারটি অতি দ্রুত সমাপ্ত। জি, অনেক ধন্যবাদ। আপনি রয়েছেন আমাদের সাথে জেড.আই খান পান্না, আপনার কাছে একটু জানতে চাই আইনি জায়গা থেকে আপনি কি মনে করেন এই মুহূর্তে অবস্থান কি হওয়া উচিত? এই মুহূর্তে আমার মনে হয় এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছে, সার্জিৎ আপনাকে আমি লক্ষ্য করে বলছি যে আপনারা আজকে একটা টেলিভিশন দেখলাম যে সেখানে বলেছেন যে সমস্ত দরজায় আপনারা, কিন্তু একটা দরজা এটা হলো আদালতের দরজা। আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলব যে আসেন এটা আদালতে ফেস করেন। আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি কিন্তু আপনারা আসেন আদালতে এটা ফেস করেন এবং আপনাদের আমি গ্যারান্টি দিতে পারি না, তবে সুনিশ্চিত যে ন্যায় বিচার পাবেন। ন্যায় বিচার অর্থ যে আপনার বা আমার পক্ষে আসবে সেটা আমি বলি না, কিন্তু যেটা ন্যায় তো সেটা থাকবে। আর ওটা নিয়ে যেটা যেমন পশ্চাৎপদ যে গোষ্ঠীগুলো আছে বা আদিবাসী যারা আছে তাদের কোটা কিন্তু সারা পৃথিবীতেই আছে। আপনি যদি জনসংখ্যার দিক থেকে বলেন তাহলে 50% জনসংখ্যা কিন্তু নারী, তাহলে কি এখানে 50% যদি বলা হয় যে নারীরা আসবে সেটা কি ঠিক হবে? তা না।
আমার কাছে যেটা বুঝি যে মেধার ভিত্তিতেই হবে, তবে সেখানেও কোটা থাকতে হবে। পৃথিবীতে সব জায়গাতেই আছে। আমেরিকাতে ব্ল্যাকদের জন্য আছে, আমেরিকাতে রেড ইন্ডিয়ানদের জন্য আছে, ইংল্যান্ডে কাদের কাদের জন্য আছে আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, তবে ইউরোপিয়ান ইউনিয়ন গুলোতে কিন্তু আছে, পার্টিকুলারলি মহিলাদের জন্য বোধহয় ফ্রান্সে আছে 40%, আর ইউ অন্যান্য দেশে আছে 46%। আর সেটা হচ্ছে মেয়েদের জন্য। আর কিছু কিছু স্টেট আছে এর ভেতরে, যেমন আলবেনিয়া, জেডাই খান পান্না, আমার প্রশ্নটি ছিল যে যে জায়গাটিতে সার্জিস শেষ করলেন যে তারা সরকারের কাছে তারা আবেদন জানাচ্ছেন, তাদের আন্দোলন সরকার কি নেই, কিন্তু এই মুহূর্তে যেহেতু স্থিতাবস্থা রয়েছে এবং দুপক্ষই বলছেন যে আসলে অগাস্টের আগে কিছু করা সম্ভব নয়, প্রথম সপ্তাহের আগে, সেই ক্ষেত্রে এই আন্দোলনটি এখনো চালিয়ে যাওয়ার যুক্তিটি কি? আচ্ছা, এখন তো সেটাও একটা বিষয় যে এই হাইকোর্টের যে আদেশ, যেটা আজকে 27 পৃষ্ঠার একটা আদেশ পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়েছে, সেই আদেশ কিন্তু আপিল বিভাগ স্টে করে দিয়েছে 4 সপ্তাহের জন্য। তো তার মানে ওই আদেশটা কিন্তু এনফোর্সমেন্ট অর্থাৎ প্রয়োগের দিক থেকে নাই। এই মোমেন্টে কোটার দিকটা একদম জিরো, একদম জিরো। জি, সেক্ষেত্রে জনাব সার্জিস, এই মুহূর্তে অর্থাৎ আগস্টের আগে পর্যন্ত যে নিয়োগগুলি হবে সেটা কিন্তু আসলে ওই পরিপত্র অনুযায়ী হচ্ছে, তাহলে এই আন্দোলনটি এখন আপনারা কেন করছেন, যেখানে আবার আদালত বলছেন যে আপনারা আপনাদের আর্জি নিয়ে আমাদের কাছে আসেন, সেই জায়গাটিতে আপনারা কেন তৈরি হচ্ছেন না, সেই জায়গায় কেন প্রস্তুতি নিচ্ছেন না, আন্দোলনের মাঠেই কেন সমাধান করছেন? দেখুন, প্রথমে আপনার যদি প্রথম কথাটিতে আসি, আপনি বলছেন যে এই 4 সপ্তাহের জন্য যে স্ট্যাটাস কো দেওয়া হয়েছে, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে মহামান্য হাইকোর্ট থেকে যদি এই বিষয়ের একটি নির্দিষ্ট সমাধানে পৌঁছানো যেত, তাহলে সেই জায়গা থেকে আমরা আমাদের ডিসিশনটি জানাতে পারতাম। কিন্তু এটি তো আসলে একটি 4 সপ্তাহের জন্য স্ট্যাটাস কো দেওয়া হয়েছে। এই 4 সপ্তাহ পরে এটি আসলে আবার বাতিল হবে নাকি আবার বহাল হবে, এই বিষয়টি এখনো আমরা আসলে শিওর নই। অর্থাৎ আমাদের ছাত্র সমাজের যে একটি নির্দিষ্ট সমাধানে পৌঁছানোর যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু এখনো অধরাই রয়ে গেছে। এক, দ্বিতীয়ত আমরা যেই বিষয়টা নিয়ে বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছি এবং আমরা একই উত্তর দিচ্ছি, সেই বিষয়টি হচ্ছে যে দেখুন, মহামান্য হাইকোর্টে যে বিষয়টি চলছে সেটি কিন্তু কোটা বাতিল অথবা বহালের বিষয়, আমরা বলছি কোটার সংস্কারের বিষয়। সেই জায়গাটির কিন্তু পার্থক্য রয়েছে। সেখানে কাজ চলছে সরকারি চাকরিতে প্রথম এবং দ্বিতীয় গ্রেড নিয়ে, এবং আমরা কথা বলছি সরকারি চাকরিতে সকল গ্রেড নিয়ে। একটি গুরুত্বপূর্ণ কথা, আজকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন তার প্রেস ব্রিফিং এ যে তিনি 2018 সালে রাগের মাথায় এই কোটাটি বাতিল করে দিয়েছেন। আমরা আমাদের ছাত্র সমাজের পক্ষ থেকে একটি স্পষ্টভাবে বলতে চাই, আমরা তো চাই সমৃদ্ধ একটি বাংলাদেশ, আমরা চাই মেধাভিত্তিক একটি বাংলাদেশ। আমরা বাংলাদেশে, পুরো বাংলাদেশের তরুণ সমাজ যে একটি ডিসিশনের ভিত্তিতে এগিয়ে যাবে, একটি দেশ এগিয়ে যাবে, সেই ডিসিশন গুলো তো রাগের মাথায় বা খুব সুবিবেচনা প্রসূত যদি না হয়, তাহলে তো সেটা সামগ্রিকভাবে আমাদের উপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে। সেই জায়গা থেকে আমরা যখন স্থায়ী একটি সমাধান চাই, তখন আমাদের আসলে অবশ্যই চাওয়াটি সরকারের কাছেই হবে, কারণ আমাদের যে 1 দফা দাবি সেটির সাথে আসলে সেটি চাওয়া সরকারের কাছে প্রাসঙ্গিক, বরং হাইকোর্টে যে বিষয়টি চলছে সেটি ক্ষুদ্র একটি অংশ মাত্র। এই কারণে আমরা বারবার রাজপথে থেকেই রাজপথে থেকে আমরা চাচ্ছি সবসময় সরকারের মনোযোগ আকর্ষণ করতে, কারণ আমরা মনে করি এটি সরকারের একটি নীতি নির্ধারণী বিষয়। জি সার্জিস, আপনার কথা শুনলাম যে প্রধানমন্ত্রী আজ বলেছেন সংবাদ সম্মেলনে যে তিনি রাগের মাথায় এটি করেছেন, তখনও কিন্তু আপনাদের এই লাগাতার আন্দোলনের কারণে এই অবস্থাটি তৈরি হয়েছিল, আবার আপনারা সেই জায়গাটিতেই এসে দাঁড়িয়েছেন, আবার আপনারাই আশা করছেন যে রাগের মাথায় যে সিদ্ধান্ত এসছে সেটির যেন পুনরাবৃত্তি না হয়, সেটির যেন প্রভাব না থাকে। জনাব জেডাই খান পান্না, আপনার কাছে একটু জানতে চাই সেক্ষেত্রে যে এখন তাহলে এই ছাত্রদের অ্যাড করতে পারি? জি বলুন। দেখুন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে 2018 সালেও আসলে আমরা রাগের মাথায় কিছু চাইনি, আমরা আজকেও রাগের মাথায় কিছু চাচ্ছি না।
আমরা আজকেও 12 দিন ধরে রাজপথে এমনি এমনি আসিনি। না, আমরা প্রথম অবশ্যই আপনারা চাননি, কিন্তু তখন যে অবস্থা তৈরি হয়েছিল এখনো সেদিকেই যাচ্ছেন। আমি জেরাই খান পান্নার দিকে কাছে আবার আসতে যাচ্ছি। জেরাই খান পান্না, তারা সুচিন্তিত সুবিবেচিত মতামত চাচ্ছেন সরকার প্রধানের কাছ থেকে। আবার আদালত তাদের সুযোগ দিয়ে রেখেছেন যে তাদের আর্জি জানানোর জন্য। সেই জায়গাটিতে না যে আন্দোলনে থাকার যে পথ তারা খুঁজে নিয়েছেন, আপনার কাছে কি মনে হয় একজন আইনের মানুষ হিসেবে কি মনে হচ্ছে ফলাফল কেমন আসতে পারে যদি তারা লাগাতার এই আন্দোলনে থাকেন? অর্জিত, আপনার একটা বিষয় আমি বলি, আদালতের এখতিয়ার অনেক বড়। আপনি এখানে এসে আপনার এই যে কথাগুলো বললেন না, এটাই আদালতে এসে বলেন, আদালতে রেকর্ডেড থাকে। আপনারা ছিলেন, আপনারা আদালতে এসে এই কথাগুলো বলেছেন। জাস্ট রেজাল্টটা দেখেন। আদালত তো 4-5 জনের জন্য না, ওখানে হাউস ভর্তি থাকেন লয়ার। অন্তত আপনারা এই অ্যাপিলটা করলে পরে কম হইলে পরেও ওখানে আমার মনে হয় 200 লয়ার থাকবে। তারাও তো টু সাম এক্সটেন্ট জাজমেন্ট না দিলে তারা কিন্তু অফ দ্য জাজ, রাইটলি দিল কোর্ট, না রংলি দিল, না পার্টলি দিল, না ইন ফেভারে দিল, না নিউট্রালি দিল, এটা তারা জাজ করতে পারে। আপনার এখানে ভয় পাওয়ার কিছু নেই, হারাবারও কিছু। আমার মনে হয় আপনাদের যে দাবিগুলো এগুলো যথার্থই, কিন্তু শুধু রাস্তায় না, আইনের আশ্রয় নেন না। ক্ষতিটা কোথায়? এই সীমিত জায়গায় হাইকোর্ট আছে, কিন্তু আপনারা থাকবেন না। আপনারা এলাবোরেটলি সব স্কেল নিয়ে বলেন, আপনারা এলাবোরেটলি আপনাদের কথাগুলো বলেন যে না, আমরা বাতিল চাচ্ছি না, আমরা সংশোধন চাচ্ছি, সংস্কার চাচ্ছি। ঠিক কথাগুলোই বলেন। অসুবিধা আছে? জনাব সার্জিস, নিশ্চয়ই আপনি এই প্রশ্নটির উত্তর দিবেন জনাব জেরাই খান পান্নার, কিন্তু একই সাথে আমি একটু যুক্ত করে দিতে চাই যে আপনারা বলছেন যে আপনারা বৈষম্য রোধ করতে আপনাদের এই আন্দোলন, আপনারা সরকারের কাছে আর্জি জানাচ্ছেন, লাগাতার মাঠে থাকার প্রস্তুতি আপনারা নিচ্ছেন, কিন্তু নারী কোটা কেন কমাতে চান? কেন মুক্তিযুদ্ধ কোটাতেই বারবার আপনাদের আলোচনা আটকে যাচ্ছে? দেখুন, আসলে আমরা শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার কথা বলছি, এই বিষয়টি আমরা মনে করি যে আমাদেরকে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। বরং আপনি এটি বলতে পারেন যে মুক্তিযোদ্ধা কোটার কথা বেশি আসছে ঠিক এই কারণে, কারণ ওই কোটার যে শতকরা পরিমাণটি সেটি তাদের জনসংখ্যার তুলনায় অনেক অনেক গুণ বেশি। আপনি যখন কোনো একজন নির্দিষ্ট কোনো একটি গোষ্ঠীকে, সেই গোষ্ঠী যতটুকু ডিজার্ভ করে তার চেয়ে 30 to 50 টাইমস বেশি প্রিভিলেজ করবেন, যখন আপনার চাকরি একটি নির্দিষ্ট, তখন অবশ্যই অন্য কোনো একটি গোষ্ঠী কিংবা সাধারণ যে মানুষরা রয়েছে তারা অবশ্যই ততক্ষণ বেশি ডিসক্রিমিনেট হবে। আসলে সেই জায়গা থেকে এই সংখ্যাটা অনেক বেশি। নারীদের ক্ষেত্রেও ডিসক্রিমিনেশন দেখতে পাচ্ছেন? না না না, কখনোই না, আমরা কখনোই এই কথা বলিনি। আমরা আমাদের জায়গা থেকে যেটি বলেছি নারীদের ক্ষেত্রে, আসলে নারীদের ক্ষেত্রে আমরা এটি বলিনি যে আপনারা একবারে কোটা রাখতে পারবেন না। তবে আমরা বিশ্বাস করি আমাদের জায়গা থেকে যে হ্যাঁ, বাংলাদেশে অবশ্যই গ্রামে গঞ্জের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আসলেই পিছিয়ে পড়া কিছু নারী রয়েছে, সত্য। দেখুন, আপনারা যদি আমাদেরকে যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, আমরা বলেছি রিসার্চ করুন, পরিসংখ্যানগুলো দেখান। পুলিশের নিয়োগে যদি আমরা ধরি, গত 3 বছরে পুলিশে কোনো নিয়োগ হয়নি নারী কোটার থেকে, কারণ সব ধরনের কোটা যেহেতু বন্ধ ছিল। সেই জায়গাটাতে একজন সুচিন্তিত মানুষ হিসেবে আপনি কি মনে করেন যে কতটা পিছিয়ে গেলাম আমরা? কারণ নারী, শুধুমাত্র পুলিশের পরিসংখ্যানটা আপনাকে বললাম। দেখুন, আমরা 40 BCS এর পরে যখন কোটা ছিল না, সেখানে কত পার্সেন্ট নারী বা কতজন নারী যোগদান করেছে সেটা দেখেছি। আবার 40 BCS এর আগের যে 3টি BCS যেখানে BCS এ কোটা ছিল, নারী কোটা ছিল, সেখানে কতজন যুক্ত হয়েছে সেটা আমরা দেখেছি। আপনি পুলিশ BCS এর বা BCS পুলিশের কথা কেন বলছেন? কারণ সেখানে আসলে নারীদের অংশগ্রহণ বরাবরই কম ছিল। BCS পুলিশ যে পেশাটি, সেটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি পেশা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রাত দিন সেখানে কাজ করতে হয়। সেই জায়গা থেকে অধিকাংশ নারীর ক্ষেত্রে দেখা যায় যে অ্যাডমিন, ফরেন, কাস্টমস কিংবা ট্যাক্স, এই ক্যাডারগুলো তো নারীদের যে পছন্দের তালিকাক্রম সেখানে উপরে থাকে। সেই জায়গায় BCS পুলিশে আমরা কম দেখতে পাই। আপনি BCS অ্যাডমিনে দেখুন, বরং আপনি দেখতে পাবেন যখন কোটা ছিল না এবং যখন কোটা রয়েছে সেখানে সংখ্যা
অলমোস্ট সেম, 19 এবং 20 এরকম সামান্য একটু পার্থক্য রয়েছে যেটি আপনি উপেক্ষা করতে পারেন। কিন্তু আমরা শুধুমাত্র বিসিএস পুলিশ কেন বলছি, কারণ সেই জায়গায় যত নর্মালি আসলে সেই জায়গায় নারীদের অংশগ্রহণ কম। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটি বলছি, দেখুন আমরা বাংলাদেশের যে ছাত্র সমাজ বা তরুণ প্রজন্ম, আমরা এমন নয় আপনি একটি জিনিস যুক্তি দিয়ে তথ্য দিয়ে আমাদেরকে বোঝাবেন আর আমরা ইচ্ছা করে সেটি বোঝার চেষ্টা করবো না, কখনোই না। আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটি বলছি যে আমরা এই কোটাগুলোকে আমরা চাই যে থাকুক, তাদেরকে আমরা অনগ্রসর মনে করি, আমরা মনে করি এত পার্সেন্ট থাকুক, কারণ আমাদের জায়গায় এটি যৌক্তিক মনে হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে বা নীতি নির্ধারক মহলের পক্ষ থেকে যদি আমাদেরকে দেখানো হয় যে না, নারীদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য আমাদের আরো এই নির্দিষ্ট কোটাগুলো নারীর জন্য এখনো রাখতে হবে এবং এগুলো প্রয়োজন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে কি, দেখুন নারীদের আসলে সকল নারীরা যখন একটি জায়গায় ফাইট করে, যেই নারীরা আসলে বরাবরই প্রিভিলেজড হয়ে এসেছে, যে নারীরা পারিবারিক ভাবে তার বাবা একজন অফিসার কিংবা ভালো পরিবারের সদস্য কিংবা আর্থিকভাবে সচ্ছল, তারাই কিন্তু বেশিরভাগ সময় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করে এসেছে এবং চাকরি থেকে ভালো করছে। আমার ওই গ্রামের যে বোন রয়েছে তারা কিন্তু আসলে প্রত্যেকটি লেভেলে এই যে অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কিংবা পরিবার থেকে ওই সাপোর্টই না আসার কারণে যতটুকু ভালো করার কথা চাকরির ক্ষেত্রে এসে ততটুকু ফাইট দিতে পারছে না। আলটিমেটলি নারী কোটাটুকু সুবিধা নিচ্ছে তারাই যারা আসলে শুরু থেকেই তাদের ফ্যামিলিতে ওই প্রিভিলেজটি পেয়ে এসেছে। সেই জায়গায় আমরা যে বৈষম্যটি দূর করার জন্য এই নারী কোটাটি দিতে চাচ্ছি সেটি অ্যাকচুয়ালি কাজে লাগছে না, বরং আপনারা যদি আমাদেরকে এটি বলেন না, যে তাহলে ওই সেক্ষেত্রে এই নারী কোটাটি কার কাছে যাবে, কোথায় যাবে, কোন পর্যায় পর্যন্ত, সেই জায়গাতে আপনাদের সলিউশনটা কি? যে অবশ্যই আমাদের দেখুন, আমাদের প্রত্যেকটি জায়গায় আমাদের কিছু যুক্তি রয়েছে। অবশ্যই আমরা প্রত্যাশা করি আমাদের যারা অগ্রজ রয়েছেন কিংবা বর্তমানে স্যারের মতো যারা রয়েছেন অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তারা তাদের জায়গা থেকে পরামর্শ দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করবেন। আপনাদের নিজেদের কোনো সাজেশন নেই? সেটি আমাদের সবসময় খোলা। আমাদের নিজেদের কোনো পরামর্শ নেই বা যুক্তি নেই? আমার ছোট্ট একটি জায়গা রয়েছে, সেটি যদি আমি বলি, এই পরামর্শটি শুধুমাত্র নারী কোটার ক্ষেত্রে নয়, বরং মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে। আমরা বিশ্বাস করি মুক্তিযোদ্ধা কোটার যে কিছু মুক্তিযোদ্ধা ছিলেন যারা তাদের জেনারেশনে সচ্ছল ছিলেন, যারা প্রথম জেনারেশনে সচ্ছল হয়েছেন, দ্বিতীয় জেনারেশনে সচ্ছল হয়েছেন। সেই ক্ষেত্রে নারী কোটার অনেক নারী পারিবারিক ভাবে অনেক সচ্ছল ছিলেন, সাপোর্ট পেয়েছেন। আমরা বিশেষ করে আদিবাসী তো আপনারা সেই অল্প সংখ্যক কোটার উপরেই ছাড়তে চাচ্ছেন, তাই তো? আমরা আসলে আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে যারা আসলে এখনো সচ্ছল নয়, যারা পারিবারিক ভাবে ওই সাপোর্টটি পাচ্ছেন না, আমরা যদি সেই আয় দেখি, অ্যাকচুয়ালি মাথা পিছু আয়ের বিষয়টি বা পারিবারিক আয়ের বিষয়টি। সার্জিস, আমার হাতে 30 সেকেন্ড সময় আছে। প্রধান বিচারপতি আপনাদেরকে যেতে বলেছেন আদালতে আপনাদের আর্জি নিয়ে, আপনাদের আইনজীবী সহ, আপনারা কি যাচ্ছেন? দেখুন, আমরা আমাদের জায়গা থেকে আমরা বিভিন্ন আইনজীবীর সাথে কথা বলেছি। আসলে আমাদের যে জায়গাটি স্পষ্ট কথা হচ্ছে, কোটা একটি বিশাল বড় বিষয়। কোটার সংস্কার নিয়ে যে আলোচনা চলছে সেটি তার একটি পার্ট। আমরা জানি যে মহামান্য হাইকোর্টে এর নির্দিষ্ট একটি অংশ নিয়ে আলোচনা চলছে। আমরা চাচ্ছি সামগ্রিক বিষয়টি সংস্কার, এবং এই সংস্কার শুধুমাত্র হতে পারে। আমি খুব সংক্ষিপ্ত আকারে উত্তরটি চাচ্ছি। আপনারা কি আদালতে যাচ্ছেন আগস্টের প্রথম সপ্তাহে? আমরা আদালতে যে বিষয়টি চলছে সেটি 18 পরিপত্র বাতিল বা বহালের আমরা সামগ্রিক কোটা ব্যবস্থার সংস্কার চাচ্ছি, যেটি সরকারের একটি নীতিগত সিদ্ধান্ত। তাই আমরা এখনো সরকারের একদম উল্লেখযোগ্য একটি পদক্ষেপের অপেক্ষা রয়েছে আমাদের জায়গাতে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।